আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আপনাদের স্টাডি ল উইথ সঞ্জিতাতে। আমাদের গত ভিডিওতে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের শর্ট সামারি জেনেছি, যেখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে কাকে বলে, এই অ্যাক্টটি কি সম্পর্কে বা এই অ্যাক্ট দ্বারা আমাদের কি দেওয়া হবে বা এই অ্যাক্টটি কি বলেছে তার একটা শর্ট সামারি আমরা জেনেছি। এখন আমরা একটি সেকশন ভিত্তিক আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সেকশন 1 এ বলা হয়েছে এটা শর্ট টাইটেল সম্পর্কে, অর্থাৎ এই আইনটি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 নামে অভিহিত হবে এবং এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। অর্থাৎ এই আইনটিকে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অর্থাৎ হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন নামে সবাই চিনবে, যা হচ্ছে 1877 সালের 1 মে তারিখ হতে বাংলাদেশে কার্যকর, মানে হচ্ছে যখন হচ্ছে পুরো বাংলাদেশে কার্যকর হয়। দেন হচ্ছে ইন্টারপ্রিটেশন ক্লজে কিছু ডেফিনেশন দেওয়া হয়েছে, যেন অবজেকশন অর্থাৎ বাধ্যবাধকতা, দেন হচ্ছে ট্রাস্ট কি, দেন হচ্ছে ট্রাস্টি কি। যা আমরা হচ্ছে জানি যে ট্রাস্ট হচ্ছে কোনো একটা প্রপার্টি, হচ্ছে কোনো একটা ট্রাস্ট প্রপার্টি কাউকে হচ্ছে ট্রাস্টিকে হচ্ছে তার মালিকানা দেওয়া, যেটাকে আমরা হচ্ছে ট্রাস্ট প্রপার্টি বলি, আর হচ্ছে যার কাছে সেই মালিকানাটা দেওয়া হয় তাকে আমরা ট্রাস্টি বলি। দেন আসা যাক সেকশন 4 থেকে আমাদের এই অ্যাক্টের মেন হচ্ছে সেকশন শুরু হয়। সেকশন 4 হচ্ছে কি সম্পর্কে বলা হয়েছে? সেকশন 4 হচ্ছে এক্সেপশনস, অনেকটা যে এই সেকশনের এক্সেপশন, এই সেকশনটা মানে এই অ্যাক্টটা আমরা মূলত কি নিয়ে আলোচনা করি, এই অ্যাক্টটা আমাদের মূলত আলোচনা করা হয়েছে যে একটা সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে, কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হবে। বাট এই সেকশনের আন্ডারে যে শুরুতেই বলে দেওয়া আছে যে 3টা সিচুয়েশনে হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অ্যাপ্লাই হবে না। সেই 3টা সিচুয়েশন কি চলুন জানা যাক। 3টা সিচুয়েশন হচ্ছে চুক্তি নয় এমন কোনো অঙ্গীকারের ব্যাপারে প্রতিকারের কোনো অধিকার প্রদান করা হবে না, অর্থাৎ এরকম কোনো হচ্ছে যে একটা স্পেসিফিক রিলিফ চাওয়া হয়েছে যেটা কোনো কন্ট্রাক্ট না, মাস্ট বি কন্ট্রাক্ট হতে হবে, কন্ট্রাক্ট ছাড়া কোনো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট চাওয়া যাবে না। দেন সাবসেকশন 2 তে বলেছি কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন ছাড়া কোনো প্রতিকারের অধিকার হতে বঞ্চিত করা হয় যা কোনো চুক্তির অধীনে পেতে পারত, অর্থাৎ কি রাইট টু অল্টারনেটিভ রিলিফ ইজ নট লস্ট। অর্থাৎ কোর্ট স্পেসিফিক রিলিফের ডিগ্রি না দেওয়া মানে এই না যে তার ক্ষতির জন্য কম্পেনসেশন পাবে না, তার ক্ষতির জন্য সে অবশ্যই কম্পেনসেশন পাবে। বাট যদি ওই ব্যক্তি কম্পেনসেশন নাই চায়, শুধুমাত্র স্পেসিফিক রিলিফের কোর্টে সুট ফাইল করেন, কোর্ট স্পেসিফিক রিলিফের ডিগ্রি না দিয়ে তখন যদি সুটটা ডিসমিস করে দেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি সেম গ্রাউন্ডসে আবার কম্পেনসেশন ক্লেম করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে সেকশন 29 এর অর্ডার শুধুমাত্র স্পেসিফিক পারফরম্যান্স ক্লেম করে, কোন সুট ফাইল করা হলে কোর্ট ডিসমিস করে দিলে পরবর্তী এক কারণে ড্যামেজ ক্লেম করে আবার মামলা করা যাবে না। আপনাকে অবশ্যই কম্পেনসেশন প্লাস স্পেসিফিক পারফরম্যান্স ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট সেম সুটে একই সাথে চাইতে হবে। একবার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট হচ্ছে এই অ্যাক্টের আন্ডারে মামলা করে দেন স্পেসিফিক রিলিফ চাওয়ার পরে দেন যখন ওইটা কোর্ট ডিসমিস করে দিবে, আপনি আবার যা বলতে পারবেন না কোর্টকে যে হচ্ছে যে আপনি আবার কম্পেনসেশন চান। অর্থাৎ ফর এক্সাম্পল দিয়ে বোঝা যাক যে একজন ব্যক্তি তার হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে কোর্টে একটা মামলা করেছে, সে হচ্ছে স্পেসিফিক রিলিফ চেয়েছে কোর্টে, বাট সে তখন উল্লেখ করেনি যে সে কম্পেনসেশনও চায়, সে জাস্ট স্পেসিফিক রিলিফের কথাই বলেছে। দেন কোর্ট যখন বিবেচনা করলো দেখলো, তখন কোর্টের মনে হলো সে স্পেসিফিক রিলিফ বা পাওয়ার হচ্ছে যোগ্য না, তো কোর্ট কি করলো, কোর্ট হচ্ছে ডিসমিস করে দিল। তখন সেই প্লেইন্টিফ সে হচ্ছে অবশ্যই সে হচ্ছে তখন তারা হচ্ছে ডিসিশনটা বা কোর্টের ডিগ্রিটা হচ্ছে অবশ্যই পছন্দ হবে না, সে তখন আবার যে ইস্যু করতে পারবে না যে কম্পেনসেশন, যে আমাকে স্পেসিফিক রিলিফ দেওয়া হয় না তো আমাকে কম্পেনসেশন দেওয়া হোক, এটা বলে সে হচ্ছে কোর্টে আবার হচ্ছে মামলা করতে পারবে না। তাকে চাইলে দুইটা রেমেডি একই সাথে চাওয়া উচিত ছিল। যদি কোর্টের মনে হতো তখন যে তাকে স্পেসিফিক রিলিফ হচ্ছে দেওয়া এটা তাকে প্রয়োজন নাই, তাকে জাস্ট কম্পেনসেশন দিলে হয়ে যাবে, তো কোর্ট তাকে স্পেসিফিক রিলিফ দিত না, জাস্ট কম্পেনসেশন দিয়ে দিত। বাট যদি হচ্ছে কোর্টের আবার মনে হতো যে তাকে স্পেসিফিক রিলিফ এন্ড কম্পেনসেশন সে দুইটাই পাওয়ার অধিকারী, তাকে দুইটাই দিত। আর যদি মনে হয় সে কোনোটা পাওয়ারের যোগ্য না, তাহলে কোনোটাই দিবে না। তো এইটা হচ্ছে কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার।
বাট তাকে দুইটা একই সাথে চাইতে হবে, সে আলাদা আলাদা ভাবে যে দুইটা আলাদা আলাদা মামলা করতে পারবে না। দেন সাবসেকশন 4 কি বলেছে যে দলিল সমূহের উপর 1908 সালের রেজিস্ট্রেশন আইনের প্রয়োগকে প্রভাবিত করা হয়। অর্থাৎ কি যে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 যেহেতু একটা স্পেশাল ল এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট একটা জেনারেল ল, স্পেশাল ল অলওয়েজ প্রিভেল ওভার জেনারেল ল, অর্থাৎ স্পেশাল ল অলওয়েজ প্রিভেল থাকে। সো তাই রেজিস্ট্রেশন পারপাসের কোনো কিছু মানে হচ্ছে রেজিস্ট্রেশন পারপাসে কোনো কিছু যেটা রেজিস্ট্রেশন অ্যাক্টে উল্লেখ আছে সেটা অবশ্যই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আগে প্রাধান্য পাবে। মানে হচ্ছে যেটা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আর হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে যদি কখনো কোনো কনফ্লিক্ট তৈরি হয়, অলওয়েজ রেজিস্ট্রেশন অ্যাক্ট প্রিভেল হবে, কারণ রেজিস্ট্রেশন অ্যাক্ট একটি স্পেশাল ল। দেন হচ্ছে সেকশন 5। সেকশন 5 এ কি বলা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন কিভাবে প্রদান করা হয় এবং সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় কিভাবে। তাহলে এটা হচ্ছে কি কেন বল, এটা হচ্ছে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন। এখানে বলা হচ্ছে যে কয়েকটা ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট দেওয়া হয়, সেগুলো হচ্ছে কি রিকভারি অফ পজেশন আন্ডার সেকশন 8 টু 11, মানে সেকশন এই অ্যাক্টেরই সেকশন 8 থেকে 11 এর আন্ডারে আমরা রিকভারি অফ পজেশনের দেওয়া হয়। দেন স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, অন্য পক্ষকে কোর্ট অর্ডার দেয় তার কন্ট্রাক্টের পারফরম্যান্স কমপ্লিট করতে, এটা সেকশন 12 থেকে 30 এন্ড 31 থেকে 41 এন্ড 45 থেকে 52 এর আন্ডারে দেওয়া হয়ে থাকে। দেন হচ্ছে কোন একটা পক্ষকে বাধা দেওয়া ওই কাজ করা থেকে যা করা তার উচিত নয়, অর্থাৎ ইনজাংশন, মানে সাবসেকশন 3 তে মূলত হচ্ছে ইনজাংশন দিচ্ছে যে কোনো একটা পক্ষে সেই কাজটা করা উচিত না বা সে করছে বা করবে, তো সেই ক্ষেত্রে কোর্টে স্পেসিফিক রিলিফ চাওয়া যে ওই ব্যক্তির এগেইনস্টে যে তাকে ওই কাজটা করতে বাধা দেওয়া হোক, অর্থাৎ ইনজাংশন দেওয়া হোক। এটা হচ্ছে সেকশন 52 থেকে 57 এর আন্ডারে দেওয়া হয়। দেন হচ্ছে ডিক্লেটারি ডিগ্রি, যেমন কম্পেনসেশন ছাড়া অন্য কিছু ডিক্লেয়ার করা, যেমন তোমার এই রাইটটি আছে, মানে এখানে হচ্ছে কম্পেনসেশন দেওয়া হবে না, কম্পেনসেশন ছাড়া অন্য কিছু যে তোমার রাইটটি আছে তোমাকে হচ্ছে এটা ডিক্লেয়ার করে দেওয়া, এটা হচ্ছে সেকশন 42 তে আমরা হচ্ছে জানবো। দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মানে কোথাও একটা রিসিভার নিয়োগ করা, এটা হচ্ছে সেকশন 45 এর আন্ডারে। তো এই প্রতিকার গুলো হচ্ছে আমরা সেকশন 5 এর আন্ডারে হচ্ছে বলছে যে এই অ্যাক্টের আন্ডারে দেওয়া হয়। দেন আসতেছে যে হচ্ছে সেকশন 6 অর্থাৎ প্রিভেন্টিভ রিলিফ অর্থাৎ নিরোধক প্রতিকার। এখানে কি বলছে 5 ধারার গ উপধারার অধীন মঞ্জুরিকৃত যে হচ্ছে প্রতিকার সেটা হচ্ছে মঞ্জুরকৃত যে প্রতিকার সেটাকে নিরোধক প্রতিকার বলা হয়। অবভিয়াসলি যেটা আমরা বলছিলাম যে যখন সি পড়েছি যে কোনো একটা পক্ষকে বাধা দেওয়া ওই কাজ করা থেকে যা করা উচিত নয়, এইটা হচ্ছে ইনজাংশনের মাধ্যমেই দেওয়া হয়। তো এইটাই বলা হয়েছে যেখানে 5 ধারার সাবসেকশন সি তে যেটা হচ্ছে দেওয়া হয় সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে একটা প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকার। দেন হচ্ছে সেকশন 7। সেকশন 7 এ কি বলছে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় না, অর্থাৎ রিলিফ ইজ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল। মানে এখানে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা শুধুমাত্র হচ্ছে সিভিল ল এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কোন প্রকার ক্রিমিনাল ল লাইক হচ্ছে মার্ডার, থেফট, দেন হচ্ছে নারী ও শিশু নির্যাতনের আইনের আন্ডারে যে মামলাগুলো করা হয় লাইক কোন প্রকার ক্রিমিনাল অ্যাক্টের ক্ষেত্রে এই একটা প্রযোজ্য না। আমরা সুনির্দিষ্ট প্রতিকার অনলি হচ্ছে সিভিল ম্যাটারে চাইতে পারবো। তো এই লটা অনলি ফর সিভিল ম্যাটার অ্যাপ্লিকেবল। সো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে সেকশন 8 থেকে 11 বিস্তারিত ব্যাখ্যা জানবো। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো সেকশন বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনারা পরবর্তীতে কোন অ্যাক্টের উপরে হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা চান তাও কমেন্ট করে জানাতে পারেন। এবং হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং হচ্ছে ভিডিও বানাতে অবশ্যই উৎসাহ করবেন। তো পরবর্তী হচ্ছে আমরা সেকশন 8 থেকে 11 নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।